হাসিনা বিদায়ের পর বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন। কে জিতবে বাংলাদেশে? টাকা, ক্ষমতা, ধর্ম, বাংলাদেশের ভোটে কে কাজে লাগাচ্ছে এই তিন অস্ত্র? জামাত যদি ভোটে জেতে তাহলে সত্যি কি বাংলাদেশে ইসলামী শরীয়তি আইন চালু হবে? কি বলছেন জামাতের আমির শফিকুর রহমান নিজে? ইনসাফ করতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেন জামাত প্রধানের নির্বাচনী প্রার্থীপদ বাতিল করতে চায় বেশ কয়েকটা মহিলা সংগঠন? সাধারণ নির্বাচনের সঙ্গে কেন গণভোট হচ্ছে বাংলাদেশে? এই গণভোট কি পরবর্তীকালে বাংলাদেশের মাটিতে ফের রাজনৈতিক অস্থিরতা তৈরির অজুহাত হিসেবে কাজে লাগানো হতে পারে? সবথেকে বড় প্রশ্ন, বিএনপি নাকি জামাত, কোন দিকে ঝুঁকে রয়েছেন আওয়ামী লীগের সমর্থকরা? 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম ভোট হচ্ছে বাংলাদেশে। না, ভোট হয়েছে, এত বড় ভোট হচ্ছে। এর আগে চট্টগ্রাম, ঢাকা বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট হয়েছে, যেখানে বিপুল সাফল্য পেয়েছে জামায়াতে ইসলামী। এবার কিন্তু গোটা দেশে ভোট, সরকার গড়ার ভোট। স্বাভাবিকভাবেই সবথেকে বড় প্রশ্ন একটাই, কে জিতবে? লড়াই মূলত দুটো শিবিরের মধ্যে। একদিকে জামাত এবং ছাত্রদের জোট এনসিপি, অন্যদিকে তারেক রহমানের বিএনপি। খালি চোখে দেখে এটা মনে হতেই পারে যে এই ভোটে বিএনপির হারার কোনো কারণ নেই, বিএনপি জিততে চলেছে। কেননা বাংলাদেশের প্রতিটা গ্রামে, প্রতিটা এলাকায় তাদের সংগঠন রয়েছে, তাদের যে প্রতীক চিহ্ন ধানের শীষ, সেটা সবাই চেনেন। সদ্য খালেদা জিয়া প্রয়াত হয়েছেন, তার প্রতি একটা আবেগ দেশবাসীর আছে, এবং বিএনপির একটা পুরনো ভোটও কিন্তু বহুদিন ধরে আছে। পাশাপাশি হাসিনা বিদায়ের পর যেহেতু আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে কাছে টানার জন্য তারেক রহমান একটা চেষ্টা করছেন এবং করে চলেছেন। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলছেন, জামাতের উগ্র ধর্মীয় অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন। এই আওয়ামী লীগের যে ভোট, অন্তত 35 থেকে 40% ভোট আওয়ামী লীগের খুব খারাপ দিনেও ছিল। এই ভোটে যদি ভোটারদের একটা বড় অংশ যদি ভোট দিতে নামেন, তারা কোন দিকে ভোট দেবে? তারা যদি বিএনপির পক্ষে ভোট দেয় তাহলে তার কিছু বলার দরকার নেই। এই পরিস্থিতিতে এই ভোটে বিএনপির হারা খুব কঠিন, অন্তত এমনটাই মনে করছেন যারা বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞ সেই রাজনৈতিক মহল। তবে ভোটের এমন একটা ব্যাপার যে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না বেরোচ্ছে, ফলাফল না বেরোচ্ছে, ততক্ষণ কিছুই বলা যায় না। আবার অনেকে বলছেন পদ্মাপাড়ায় নাকি ভোটের ফলাফলকে বদলে যাওয়ার জন্য একটা বিরাট চক্রান্ত চলছে। ভোটের ময়দানে এমনিতেই টাকা, ক্ষমতা, পেশিশক্তির ব্যবহার হয়, কিন্তু এবারে টাকা, ক্ষমতার সঙ্গে প্রবলভাবে ধর্মের মিশেল রয়েছে। সব মিলিয়ে এবারের ভোট একটু অন্যরকম, এবং অভিযোগের তীর কিন্তু জামাতের দিকে। ভোটের ক্ষেত্রে আমরা সব জানি, সব দেশেই, আমাদের দেশেও তাই, নিরাপত্তা একটা বড় বিষয়। ভোটার যদি নিজেকে নিরাপদ না মনে করেন, ভোট কেন্দ্র অবধি যাওয়ার যে নিরাপত্তা সেটুকু যদি মনে না করেন, তাহলে ভোট কেন্দ্রে তিনি যাবেন না, ঝুঁকি নেবেন না। এবং এটা কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ভোটার শুধু নয়, একটা বড় সংখ্যক হিন্দু ভোট, প্রায় 1.5 কোটির কাছাকাছি রয়েছে। তারা কি করবেন তার উপর কিন্তু অনেকখানি নির্ভর করছে। আমরা জানি যে বাংলাদেশে হিন্দু ভোটের একটা বড় সংখ্যা আওয়ামী লীগের দিকে যেত। তারা কি এবার ভোট দিতে মাঠে নামবেন? এখন ঘটনাচক্রে বাংলাদেশে সাধারণত যখন ভোট হয়, তখন আমাদের দেশে যেমন ভোট কেন্দ্রের নিরাপত্তা থাকে সিআরপিএফ, তারপর পুলিশ, এদের উপরে।
বাংলাদেশে ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকে আনসার এবং গ্রামরক্ষী বাহিনী। এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী নামে যে বাহিনীটা আছে এটা মূলত আধা সামরিক বাহিনী। এই বাহিনীটা প্রধানত স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকে। এই বাহিনী পরিচালনা করেন সেনাকর্তারাই। এবার সিদ্ধান্ত হয়েছে ভোটের বাংলাদেশে এই বাহিনীর 5,56,000 5.5 লাখেরও বেশি সদস্যকে ময়দানে নামানো হবে। একটা অভিযোগ উঠছে, একটা হালকা হাওয়া শোনা যাচ্ছে, ভোটের ফলাফলকে প্রভাবিত করার জন্য এই বাহিনীকে নাকি কাজে লাগানো হবে। সেই উদ্দেশ্যেই নাকি 3,000 জামাত সমর্থক এবং জামাত ঘনিষ্ঠকে আনসার এবং এই গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুনভাবে ঢোকানো হয়েছে। এখন অভিযোগটা যখন উঠছে, অভিযোগের পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। যারা এই অভিযোগ তুলছেন তারা বলছেন যে এই গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মাথা যিনি, তার নাম আব্দুল মোতালেব। এই আব্দুল মোতালেব ছাত্র জীবন থেকেই জামাত অনুরাগী বলে পরিচিত। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ব্যালট পাহারা, ভোটের দিনের আইন শৃঙ্খলা এই সবই দেখার কথা এই বাহিনীর। এই পরিস্থিতিতে এই বাহিনীর নিরপেক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকের ভোটে এবারের যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে সেটাও আগের অতীতের সমস্ত নির্বাচনকে পিছনে ফেলে দিয়েছে। আর সবথেকে বড় যে অস্ত্রটা রয়েছে সেটা হচ্ছে ধর্ম, যেটা জামাতের মূল অস্ত্র। শুধু মূল অস্ত্রই নয়, জামাতের এজেন্ডাও আপনি বলতে পারেন। ভোটের বাংলাদেশে এখন সবার একটাই কৌতূহল, জামাত আর ছাত্রদের জোট এনসিপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে কি শরিয়ত লাগু হবে, অর্থাৎ ইসলামী আইন চালু হবে? সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি সরাসরি এই প্রশ্ন করেছিলেন জামাতের আমির অর্থাৎ জামাতের সর্বোচ্চ নেতা শফিকুর রহমানকে। জবাবে শফিকুর রহমান যা বলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামাত প্রধানের বক্তব্য, তিনি বাংলাদেশের নারীদের সম্মান এবং নিরাপত্তা চান। এর জন্য যা দরকার তাই তিনি করতে চান, তার থেকে বেশি কিছু তিনি চান না। এখন নারীর সম্মান কিসে সেটা খোলসা করে বলেননি শফিকুর রহমান। পর্দাতে নারীর সম্মান নাকি পর্দার ছাড়া নারীর সম্মান তাও তিনি পরিষ্কার করেননি। সম্প্রতি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট খুব ভাইরাল হয়েছিল, তাতে শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে লেখা হয়েছিল, আমরা মনে করি না মেয়েদের রাজনীতিতে আসা উচিত বা নেতৃত্বে আসা উচিত, জামাতে এটা অসম্ভব। আমরা বিশ্বাস করি মহিলাদের যখন আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি অন্য কিছু নয়, বরং অন্যরূপে প্রতিতাবৃত্তির মতোই। এই পোস্ট ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়ে যায় বাংলাদেশে। শফিকুর রহমান দাবি করেন তার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররাই তাকে বদনাম করার জন্য এই পোস্ট করেছে। যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে শফিকুর রহমান এই পোস্ট করেননি, তাহলেও এটা বাস্তব বা এটা ঘটনা যে জামাতের ধর্মীয় কট্টরপন্থাকে অস্বীকার করার কোনো জায়গা আমাদের কারণ নেই। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ জুড়ে মৌলবাদের যে বাড়বাড়ন্ত আমরা দেখেছি, নিজেদের কট্টরপন্থী নীতিকে সামনে রেখে নিশ্চিতভাবেই তার ফয়দা তুলতে চাইছে জামাত। সম্ভবত এই আশঙ্কাকে মাথায় রেখেই শফিকুর রহমানের প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে 11টি সংগঠন। এই 11টি সংগঠনের মাথায় কিন্তু মূলত রয়েছেন মহিলারাই। এখন এই পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যে যেমন বা আমাদের দেশে যেমন, তেমনি বাংলাদেশে কিন্তু 50%-এরও বেশি মহিলা ভোট রয়েছে। সুতরাং এই মহিলারা জামাতকে ভোট দেবেন এরকম ভাব, যদি তারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন তাহলে তারা ভোট দেবেন, এটা কিন্তু খুব সহজ নয়। অর্থাৎ জামাতের পক্ষে এককভাবে শুধুমাত্র পুরুষ ভোটের উপর নির্ভর করে ক্ষমতায় আসা কিন্তু অসম্ভব। এটাও একটা
রাজনৈতিক মহলের মতামত। এখন আপনি বলতে পারেন যে বিএনপি যদি বিপুল জয় পায় তাহলে জামাত কি চাইছে তার মূল্য কোথায় থাকে? আসলে রাজনীতির লড়াই দুটো জায়গায় হয়, একটা মাঠে, একটা মাঠের বাইরে। মাঠে হচ্ছে সাধারণ নির্বাচন, যেখানে বাংলাদেশে সরকার তৈরি হবে, কেউ বিএনপিকে ভোট দেবে, কেউ জামাতকে ভোট দেবে, কেউ এনসিপিকে ভোট দেবে, কেউ অন্যান্য দলকে ভোট দেবে। আর আরেকটা ভোট হচ্ছে মাঠের বাইরে, সেটা হচ্ছে গণভোট। একদিকে ভোট হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য, দেশের সরকার বেছে নেওয়ার জন্য, দেশকে চালাবে কোন দল তা বেছে নেওয়ার জন্য। অন্যদিকে গণভোট হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার জন্য। কেন? একটা অদ্ভুত পরিস্থিতি। কেন? ইউনূস প্রশাসন, যে যারা তদারকি সরকার রয়েছে, তারা কোটি কোটি টাকা খরচা করছে হ্যাঁ ভোটের প্রচার করতে। এই গণভোটে দুটো অপশান থাকছে, তৃতীয় কোনো অপশান নেই। একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। সরকার বলছে, অর্থাৎ তদারকি সরকার বলছে আপনারা হ্যাঁয়ের পক্ষে ভোট দিন, তারপরে আর নেক্সট কোনো প্রধানমন্ত্রী, সে যেই হোক না কেন, আর স্বৈরাচারী হতে পারবেন না। একার সিদ্ধান্তে তিনি বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না। গণভোটে যদি হ্যাঁ পাস হয়ে যায়, হ্যাঁ এবং নায়ের মধ্যে যদি হ্যাঁ পাস হয়ে যায়, তাহলে বাংলাদেশে আমাদের দেশের মতো, ভারতবর্ষের মতো একটা উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভা তৈরি হবে। সেখানে কত সদস্য থাকবেন তা এখনও ঠিক নয়। কেউ কেউ বলছেন 100 থাকতে পারে, কেউ বলছেন একটু 100-র বেশি থাকতে পারে। কিন্তু কোনো মেজর সিদ্ধান্ত যদি পাস করাতে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রী বা নির্বাচিত সদস্যরাই পাস করলে হবে না, সেটা উচ্চ কক্ষেও তা পাস করাতে হবে প্রধানমন্ত্রীকে বা সরকারকে। ফলে ক্ষমতা কমবে প্রধানমন্ত্রীর আর ক্ষমতা বাড়বে রাষ্ট্রপতি। এই উচ্চকক্ষের সদস্যরা কিভাবে আসবেন? এই উচ্চ কক্ষের সদস্যরা তো ভোটে জিতে আসছেন না, ভোটে জিতে আসছেন সংসদ সদস্যরা। এই উচ্চকক্ষের সদস্যরা আসবেন প্রাপ্ত শতাংশের ভোটের নিরিখে। যদি ধরুন কোনো দল 50টা আসন পেল, ধরুন জামাত 50টা সিট পেল, বাংলাদেশের 300 সদস্যের নির্বাচন, 300 আসনের নির্বাচন, সেখানে জামাত 50টা আসন পেল। কিন্তু জামাতের ভোট শতাংশ যদি 40% হয়ে যায়, তাহলে ওই উচ্চকক্ষের 100% সদস্যের মধ্যে 40% সদস্য কিন্তু জামাতের থাকবে। তো যেহেতু এইটা প্রাপ্ত ভোটের শতাংশের নিরিখে ঠিক হবে উচ্চকক্ষের সদস্য কারা হবেন, সেক্ষেত্রে জামাত, এনসিপি এই ধরনের দলের অনেকেই উচ্চকক্ষে যাওয়ার ক্ষমতা থাকবে। এবং এই গণভোটে যদি সাড়া মেলে হ্যাঁয়ের পক্ষে, তাহলে সরকার যারই হোক না কেন, তার পক্ষে এই উচ্চকক্ষকে উড়িয়ে দেওয়া কখনোই সম্ভব হবে না। তাতে দেশে ফের অস্থিরতা তৈরির আশঙ্কা থাকবে। আর ভোটে না জিতেও জামাত বা অন্যান্য দলও কিন্তু সরকারকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই সঙ্গে যদি কিছু আপনি আসন জিতে যান, তাহলে তো কথাই নেই। একদিকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে বিরোধ, অন্যদিকে উচ্চকক্ষে প্রতিনিধিত্বের ভিত্তিতে আসন, সব মিলিয়ে যেই সরকার চালাক না কেন অস্বস্তিতে থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন একমাত্র যদি এই গণভোটে সাড়া না মেলে, এই গণভোট যদি খারিজ হয়ে যায়, তাহলেই নতুন সরকার সেটাকে বাতিলের তালিকায় ফেলে দিতে পারবে। পাশাপাশি জুলাই সনদ, অর্থাৎ শেখ হাসিনা বিতাড়নের পর যে জুলাই সনদ হয়েছিল, সেই জুলাই সনদের একাধিক প্রস্তাব সংবিধান বিরোধী এইসব বলে আদালতে চলে যেতে পারবে। এখন সবটাই নির্ভর করছে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনতা কি রায় দেয়, তারা হ্যাঁয়ের পক্ষে থাকে না নায়ের পক্ষে থাকে। তবে হ্যাঁ হোক বা না, নির্বাচনে সরাসরি তারা নেই, নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কিন্তু
সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা হচ্ছে আওয়ামী লীগের ভোটার। তারা কোন দিকে থাকবে? বলছিলাম যেটা কম বেশি 35 থেকে 40% ভোটার আওয়ামী লীগের রয়েছে। আজকের এই ঘোর দুর্দিনেও অন্তত 25% ভোট কিন্তু আওয়ামী লীগের আছে। আর 1.5 কোটির উপর হিন্দু ভোটার আছে, যারা অধিকাংশই কিন্তু আওয়ামী লীগের ভোটার। এই ভোটই কিন্তু আসল ফ্যাক্টর। বিএনপি জামাত উভয় পক্ষই এই ভোটারকে কাছে টানার চেষ্টা করছে। বিএনপির বক্তব্য, মুক্তিযুদ্ধের আদর্শ ইতিহাস একমাত্র তারাই বাঁচিয়ে রেখেছে বা রাখতে পারবে। শেখ হাসিনা অত্যন্ত খারাপ, কিন্তু আওয়ামী লীগ ভালো। অন্যদিকে জামাতের দাবি, হাসিনা দেশ ছাড়া হওয়ার পর আওয়ামী সমর্থকদের উপর যে হামলা হয়েছে তাতে জামাতের কোনো হাত নেই, উল্টে আওয়ামী সমর্থকদের সব রকমের নিরাপত্তা তারা ভবিষ্যতের জন্য দেবে এবং তারাই প্রোটেকশন দেবে আওয়ামী লীগ সমর্থকদের। এখন বাংলাদেশের ভোটে সরাসরি অংশগ্রহণ না করেও এই আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেন তার উপরই সরকার নির্ভর করবে, সরকার তৈরি নির্ভর করবে। আর সবথেকে আরও বড় ফ্যাক্টর হয়ে যাবে বাংলাদেশের সংখ্যালঘু ভোটার, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান যে ভোট আছে। হিন্দুদের সংখ্যাও অনেক, বৌদ্ধ অনেক রয়েছে। তারা কোন দিকে ভোট দেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে। তবে পরিস্থিতি যা, তাতে এই ভোটাররা জামাতের পক্ষে যাবেন বলে মনে হয় না। এদের অধিকাংশই বিএনপির দিকেই ঝুঁকবেন, কারণ বিএনপি মন্দের ভালো বলে এরা মনে করেন। সেক্ষেত্রে বাংলাদেশে সরকার গড়া কিন্তু বিএনপির কাছে অনেক বেশি সহজ, যদি না অন্য কোনো অঙ্ক এসে সব কিছু হিসেব উল্টে দেয়।